বলেছিলে যে তোমরা বোঝার চেষ্টা করবে, তো আমি সেজন্য আবার ওই নিয়মেরই একটা ম্যাথ আজকে প্রথমে শুরু করছি, তারপরে অন্য টপিকসে চলে যাব। তো আমরা এখানে খেয়াল করি, আমরা যে ম্যাথটি নিয়েছি, আমরা ম্যাথটি আগে পড়ি যে একটি পিতলের পিনের ব্যাস দেওয়া আছে 40 মিলিমিটার এবং দৈর্ঘ্য দেওয়া আছে 500 মিলিমিটার। এটিকে টার্নিং করে এর ব্যাস এক কাটে 3.8 মিলিমিটারে পরিণত করতে হলে টার্নিং এর সময় কত লাগবে? যদি কাটিং স্পিড 60 মিটার পার মিনিট এবং ফিট দেওয়া আছে 0.8 মিলিমিটার আর ঘূর্ণন হয়, তাহলে আমাদের এটা কি নির্ণয় করতে বলেছে যে টার্নিং সময় কত লাগবে সেটা আমাদের এখানে নির্ণয় করতে বলেছে। তো আমরা সরাসরি আগে চলে যাই যে কি কি ডাটা এখানে দেওয়া আছে। এখানে দেওয়া আছে ব্যাস, পিতল পিনের যে ব্যাস সেটা দেওয়া আছে 40 মিলিমিটার, দৈর্ঘ্য দেওয়া আছে 500 মিলিমিটার, তারপর কাটিং স্পিড দেওয়া আছে 60 মিটার পার মিনিট, ফিট দেওয়া আছে 0.8 মিলিমিটার পার ঘূর্ণন। আমাদের বের করতে হবে টার্নিং সময়। তো টার্নিং সময় নির্ণয়ের যে সূত্রটা আমরা গতদিন দেখেছিলাম, সূত্রটা আমরা আবার খেয়াল করি, T = F/L * N। তো এখানে আমরা খেয়াল করি যে আমাদের কোন কোন ডাটা এখানে আমাদের কোন কোন ডাটা দেওয়া আছে সেটা আমরা একটু খেয়াল করি। সরি, এখানে L/F * N আসবে। তো আমাদের এখানে দৈর্ঘ্যটা দেওয়া আছে L, ফিটও দেওয়া আছে, আর সময়টা এখানে দেওয়া নেই যে N, তার মানে হচ্ছে আমাদের এখানে যে rpm যে ঘূর্ণন সংখ্যা সেটা আমাদের এখানে দেওয়া নেই, আর t এর মানটা তো আমাদের বের করতে হবে, তাই না? তো আমরা প্রথমে এই মানটা বের করে নিব। কাটিং স্পিড এর মানটা এখানে কিন্তু দেওয়া আছে। কাটিং স্পিডের মানটা দেওয়া আছে πdn/1000, d এর মানটাও এখানে দেওয়া আছে। তাহলে আমাদের n এর মানটা বের করতে হবে। 1000 ইনটু কাটিং স্পিড দেওয়া আছে 60, তারপরে পাই ইনটু এখানে d এর মানটা দেওয়া আছে 40। তাহলে n এর মানটা কত আসবে আমরা একটু ক্যালকুলেশন করি। 1000 ইনটু 'সব ডাটাগুলোর মানই এখানে দেওয়া আছে।
যে দৈর্ঘ্য দেওয়া আছে, ফিট দেওয়া আছে, আর যে ঘূর্ণন সংখ্যা সেটা আমরা বের করেছি 477.46। তো আমাদের অ্যানসার আসতেছে 1.30। টার্নিং সময় বলেছে, আমি গত ক্লাসেও আলোচনা করেছিলাম, যদি সময় বলে তাহলে আমাদের দেখতে হবে কাটিং স্পিডের এখানে কোন মানটা দেওয়া আছে, সেই অনুযায়ী আমাদের মান সেই অনুযায়ী আমাদের এককটা বসাতে হবে যে কাটিং স্পিডের এখানে কোন এককটা আছে। তো এখানে আছে মিনিট। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি অঙ্কটা তোমাদের দেখিয়ে দিয়েছি, আশা করি তোমাদের আর সমস্যা হবে না। এখানে খুবই সহজ একটা অঙ্ক, শুধুমাত্র যে ফার্স্ট টাইম আমাদের দেখতে হবে ডাটাগুলো বসিয়ে নিতে হবে, নিয়ে দেখতে হবে যে আমাকে যে মানটা বের করতে বলেছে সেটা আমি কোন সূত্র দিয়ে বের করব। সূত্রটা বসিয়ে নিয়ে দেখবে সূত্রের কোন কোন অংশের ডাটা এখানে আছে আর কোনটা তোমাকে বের করতে হবে। যেটা বের করতে হবে সেই ডাটাটা প্রথমে বের করে নিয়ে তারপরে তোমরা যে মানটা বের করতে বলবে সেটা বের করে ফেলবে, খুব সহজে এভাবে। তো আজকে এই টপিকসটা এ পর্যন্তই, আর এবার আমরা নতুন একটা টপিকসে চলে যাব। এই ম্যাথটা আশা করি তোমাদের আর সমস্যা হবে না, তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তো আমরা খেয়াল করি, আমরা একটা ম্যাথ কমপ্লিট করেছি, আর দুটো ম্যাথ তোমাদের আমি আজকে প্র্যাকটিস করাবো, দেখিয়ে দিব। তো তার আগে আমরা কিছু আলোচনা করে নিই যে টেপার কোণ কি। এক হচ্ছে টেপার কোণ। টেপার কোণটা কি সেটা আমরা আগে একটু জেনে নিই, কারণ আমাদের এই অঙ্কে যে কম্পাউন্ড রেস্টের সাহায্যে কয় ডিগ্রি কোণে স্থাপন করতে হবে, তার মানে যে টেপারটা আমরা করব, টেপারটা করার সময় এই কোণটা আমরা কয় ডিগ্রি কোণে স্থাপন করব সেটা আমাদের বের করতে হবে। তো তার আগে তো আমাদের টেপার কোণ সম্পর্কে জানতে হবে, তাই না? তো টেপার কিন্তু যে পার্শ্বদ্বয়, আমি তোমাদের দেখিয়ে দিই। টেপার কিন্তু যে পার্শ্বদ্বয় মানে টেপার মানে কি, এক সাইড থেকে অন্য সাইড হালকা সরু হয়ে এগিয়ে যাবে। তো এই যে টেপার কিন্তু পার্শ্বদ্বয় যদি আমি গঠিত করি তাহলে একটা বিন্দুতে যে মিলিত হবে, এই বিন্দুতে যে কোণটা হবে সেটা হচ্ছে টেপার কোণ, সেটা হচ্ছে টেপার কোণ। এখন বিষয় হচ্ছে এই টেপার বিভিন্ন পদ্ধতি আছে। কি কি পদ্ধতি আছে? এক নম্বরে আমরা দেখি টেপার পদ্ধতি বেশ কয়েকটা আছে, তার ভিতরে আমরা খেয়াল করি যে কম্পাউন্ড রেস্ট পদ্ধতি। একটা হচ্ছে কম্পাউন্ড রেস্ট পদ্ধতি। কম্পাউন্ড রেস্ট পদ্ধতিটা মূলত ব্যবহার করা হয় কোণ কাটার জন্য। কোণ কাটার জন্য কম্পাউন্ড রেস্ট পদ্ধতিটা ব্যবহার করা হয়। এছাড়া লেদ মেশিনে কম্পাউন্ড রেস্টটা ব্যবহার করে আমরা যে ছোট টেপারগুলো আছে, ছোট যে টেপারটা কাটি বা টেপার বোরিং যেটা আছে সেটা আমরা কম্পাউন্ড রেস্ট এর মাধ্যমে সুবিধাজনকভাবে এই ছোট আকারের টেপার করতে পারি। যেমন আমরা খেয়াল করি যে লেদ সেন্টার যেটা আছে, লেদ সেন্টার আমরা দেখেছি আমাদের মেশিন শপ ক্লাস, আমাদের যে মেশিন শপ আছে মেশিন শপ ক্লাসে, সেই শপে আমরা কিন্তু অনেকগুলো লেদ মেশিন দেখেছি এবং লেদ মেশিনের যে সেন্টার আছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছি। ওইটা হচ্ছে কম্পাউন্ড রেস্টের মাধ্যমে করা। তো তারপরে আরেকটা আমরা খেয়াল করি যে টেইল স্টক সেট।
টেল স্টক সেট ওভারহেড পদ্ধতি। টেল স্টক সেট ওভারহেড পদ্ধতি। এই যে নিয়মটা টেপার করার, এই যে নিয়মটা, এটা আমরা ব্যবহার করি যে কার্যবস্তুর দুটি সেন্টারের মাঝে আলে ধরা যায়। এই পদ্ধতির মাধ্যমে কি যে কার্যবস্তুটাকে আমরা দুইটা সেন্টারের মাঝে যে একটা আলো পয়েন্ট থাকে, সেই পয়েন্টে আমরা জবটাকে সেট করে কাজ করতে পারি। এটা হচ্ছে টেল স্টক ওভারহেড পদ্ধতির সুবিধা। এবার আমরা দেখি আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে টেপার টার্নিং অ্যাটাচমেন্ট। টেপার টার্নিং অ্যাটাচমেন্ট, এই ক্ষেত্রে আমরা যে টেপার করি সেই টেপার টার্নিং এর যে অ্যাটাচমেন্ট আছে সেইটা ব্যবহার করে আমরা এই টেপারটা করে থাকি। যে টেপার টার্নিং অ্যাটাচমেন্ট আছে সেটা ব্যবহার করে এই টেপার টার্নিংটা আমরা করে থাকি। আর একটা আছে ফর্মিং টুল মেথড বা পদ্ধতি। ফর্মিং টুল পদ্ধতিটা আমরা মূলত ব্যবহার করি যেসব ক্ষেত্রে যেখানে অল্প পরিমাণ টেপার করার দরকার, যেখানে আমার খুব সামান্য পরিমাণ টেপার করতে হবে, সেই সব ক্ষেত্রে আমরা এই ফর্মিং টুল টেপার পদ্ধতিটা ব্যবহার করে থাকি। এখন আমরা তাহলে কি কি শিখলাম? চারটা টেপার করার পদ্ধতি আমরা শিখলাম। চারটা টেপার করার পদ্ধতি আমরা শিখলাম। একটা কি কম্পাউন্ড রেস্ট পদ্ধতি, একটা হচ্ছে টেপার টার্নিং অ্যাটাচমেন্ট, একটা ফর্মিং টুল মেথড, আর একটা হচ্ছে আমরা শিখেছি টেল স্টক সেট ওভারহেড পদ্ধতি। এই চারটা পদ্ধতিতে আমরা টেপার টার্নিং করে থাকি। এখন এই টেপার টার্নিং পদ্ধতিগুলো নির্বাচন করা হয় কিছু বিষয়ের উপর ভিত্তি করে। টেপারের যে দৈর্ঘ্য, মানে আমি জবটাকে কতটুকু টেপার করব, এর যে দৈর্ঘ্য এটার উপরে নির্ভর করে। টেপার কোণের উপরে নির্ভর করে, আর মেশিনিংকৃত খণ্ডের সংখ্যার উপর নির্ভর করে। 3 নাম্বার হচ্ছে আমরা টেপারের এই যে পদ্ধতিগুলো নির্বাচন করা হয় সেটা কি টেপারের দৈর্ঘ্য, টেপার যে কোণটা আমরা দেখিয়েছি এই কোণের উপরে নির্ভর করে, আর হচ্ছে মেশিনিংকৃত যে খণ্ডের সংখ্যা তার উপরে নির্ভর করে আমাদের এগুলো টেপারটা নির্বাচন করা হয়। এবার আমরা আমাদের অঙ্ক করতে গেলে এই বিষয়গুলো জানার দরকার ছিল, এজন্য আমি তোমাদের দেখিয়ে দিলাম। এখন আমরা অঙ্কে চলে যাব। এক নম্বর যে ম্যাথটা আছে, আমরা ম্যাথটা একটু দেখি কি লেখা আছে। 200 মিলিমিটার দীর্ঘ একটি জবের বড় ব্যাস দেওয়া আছে 40 মিলিমিটার। বড় ব্যাসটাকে আমরা বড়টি ধরে নিব এবং ছোট ব্যাস দেওয়া আছে 25 মিলিমিটার হলে কাজটি টেপার করতে কম্পাউন্ড রেস্টকে কয় ডিগ্রি কোণে স্থাপন করতে হবে। এই ক্ষেত্রে আমরা জেনে নেব যে কম্পাউন্ড রেস্ট
কম্পাউন্ড রেস্ট পদ্ধতিতে টেপার কোণ নির্ণয় করার সূত্র হচ্ছে tan আলফা বড়টি মাইনাস ছোটটি বাই 2l। কম্পাউন্ড রেস্ট পদ্ধতিতে টেপার কোণ নির্ণয় সূত্র হচ্ছে tan আলফা বড়টি মাইনাস ছোটটি বাই 2l। এবার আমরা যেটা করব, আমি বরাবরই বলি যে আমরা ডাটাগুলো আগে উঠিয়ে নিব। তো কি বলেছে 200 মিলিমিটার দৈর্ঘ্য, তাহলে এখানে এলটা দেওয়া আছে 200 মিলিমিটার। তারপরে বড় ব্যাস দেওয়া আছে 40 মিলিমিটার, ছোট ব্যাস আছে 25 মিলিমিটার। হলে কাজটি টেপার করতে কম্পাউন্ড রেস্টকে কয় ডিগ্রি কোণে স্থাপন করতে হবে? কম্পাউন্ড রেস্ট পদ্ধতিতে টেপার কোণ আলফা আমরা এটা মুছে দিলাম। তো আমরা সূত্রটা আমি আগে দেখিয়েছি, সেটাই বড়টি মাইনাস ছোটটি বাই 2l। এখন আমরা শুধুমাত্র এর মানটা বসিয়ে দিব। এখানে আমাদের বড়টির মানও জানা আছে, ছোটটির মানও জানা আছে, l এর মানও জানা আছে। এখানে আমরা এটা বড় l ও লিখতে পারি, ছোট l ও লিখতে পারি, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আমরা মানটা বসিয়ে দিই। আমাদের অঙ্ক কিন্তু ক্যালকুলেশন করলেই এবার শেষ হয়ে যাবে। এই ম্যাথগুলো খুবই সহজ, শুধু প্র্যাকটিস করতে হবে এবং এই ছোট ছোট সূত্রগুলো মনে রাখতে হবে। আমাদের এখানে মান আসছে কত? 0.0375। এবার আমরা যে জিনিসটা খেয়াল করব খুব ভালোভাবে, প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করো যে এখানে আমাদের এই যে tan আলফার মান কিন্তু এটা বেরিয়েছে, tan আলফা। এখন আমি আলফাটাই হচ্ছে কোণ, আলফাটাকে এই সাইডে রেখে আমি tan ইনভার্স করে দেব। tan ইনভার্স 0.0375। আমরা ক্যালকুলেটরে, তোমরা যেহেতু অনেকেই ক্যালকুলেশনটা করতে সমস্যা হয়, এজন্য আমি বলছি তোমাদের, তোমরা শিফট চাপা, শিফট ক্যালকুলেটরে শিফটটা প্রেস করে তারপরে দেখবা tan লেখা আছে, সেটাতেই প্রেস করলে tan ইনভার্সটা চলে আসবে। আসলে তোমরা এই মানটা বসিয়ে দিবা, তারপরে ইকুয়াল চাপলেই তোমাদের অ্যানসার চলে আসবে 2.14 ডিগ্রি। আরো একটা জিনিস তোমাদের বইতে যেটা আছে সেটা হচ্ছে, তোমাদের দেখবা একটা ডিগ্রির চিহ্ন আছে, এটা প্রেস করলে তোমাদের এই যে মানটা আমি লিখছি এটা চলে আসবে।
যে একটি জবের মোট দৈর্ঘ্য দেওয়া আছে, টোটাল যে দৈর্ঘ্য সেটা দেওয়া আছে 200 মিলিমিটার। টেপার অংশের দৈর্ঘ্য দেওয়া আছে 80 মিলিমিটার। টেপারের বড় ব্যাস দেওয়া আছে 30 মিলিমিটার এবং ছোট ব্যাস দেওয়া আছে 15 মিলিমিটার হলে কম্পাউন্ড রেস্টকে কয় ডিগ্রিতে সেট করতে হবে এবং টেইল স্টক পদ্ধতিতে টেইল স্টক অফসেট কত মিলিমিটার হবে নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কিন্তু এখানে দুইটা জিনিস বের করতে হবে। একটা কি বলেছে যে কয় ডিগ্রি সেট করতে হবে কম্পাউন্ড রেস্টকে, আর একটা হচ্ছে টেইল স্টক পদ্ধতিতে টেইল স্টক অফসেট কত মিলিমিটার হবে। তো আমরা এই অঙ্কটা এবার খেয়াল করি। আমরা প্রথমে ডাটাটা এখানে বসিয়ে নিই যে আমাদের কি কি ডাটা এখানে দেওয়া আছে। মোট দৈর্ঘ্য দেওয়া আছে 200 মিলিমিটার। টেপার অংশের দৈর্ঘ্য দেওয়া আছে আমরা মোট দৈর্ঘ্যটাকে বড় এল দিয়ে লিখলাম আর টেপার অংশের দৈর্ঘ্যটা ছোট এল দিয়ে লিখলাম। এবার হচ্ছে বড় ব্যাস দেওয়া আছে 30 মিলিমিটার, ছোট ব্যাস দেওয়া আছে 15 মিলিমিটার হলে কম্পাউন্ড রেস্টকে বের করতে হবে কি কি। এটা বের করতে হবে আর টেইল স্টক পদ্ধতিতে টেইল স্টক অফসেট টেইল স্টক অফসেট বের করতে হবে। তো আমি এখানে এই অঙ্কটা তোমাদের শেষ, আমি এটা মুছে দিলাম। কম্পাউন্ড রেস্ট পদ্ধতিতে টেপার কোণ নির্ণয়। আমরা জানি tan আলফা বড় ডি মাইনাস ছোট ডি। আমরা এখানে খেয়াল করি যে কি বলেছে এখানে আমরা খেয়াল করি এখানে কিন্তু বলে দিয়েছে যে টেপার অংশের দৈর্ঘ্য 80 মিলিমিটার। তাহলে আমাদের টেপার অংশের দৈর্ঘ্যটা এখানে নিতে হবে। তাহলে আলফা ইকুয়াল টু আমি সরাসরি tan ইনভার্স করে দিলাম। এখানে বড় ডি আছে কি 200 মাইনাস ছোট ডি আছে বড় ব্যাস আছে 30 মিলিমিটার মাইনাস ছোট ব্যাস আছে 15 মিলিমিটার বাই 2 ইনটু ছোট দৈর্ঘ্য আছে 80। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করে ফেলি যে আমাদের মান কত আসে। আমাদের এটুকুর মান এসেছে 0.09375। এটাকে যদি আমরা tan ইনভার্স করি তাহলে আমাদের মান আসে 35 ডিগ্রি। বা আমি তোমাদের যেটা বলেছিলাম যে এবার আমরা ডিগ্রিতে যদি প্রেস করি তাহলে আমাদের আসে 35
পদ্ধতিতে যে অফসেট সেটা আমাদের বের করতে হবে। টেইলর স্টোক পদ্ধতির অফসেটটা আমরা খেয়াল করি। তো এটা আমি মুছে দিচ্ছি। এখানে টেইলর স্টোক অফসেট আমরা জানি কি বড় এল বাই ছোট এল ইনটু বড় ডি মাইনাস ছোট ডি বাই 2। এখানে কিন্তু আমাদের ছোট ছোট যে সূত্রগুলো সেগুলো যদি আমরা জাস্ট মনে রাখতে পারি, ডাটাগুলো কিন্তু সবই এখানে আমাদের উল্লেখ করা আছে। শুধুমাত্র এই ছোট ছোট সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। তোমরা এখন সেকেন্ড সেমিস্টারে তোমাদের অনেক ছোট ছোট ম্যাথ আছে, ছোট ছোট সূত্র দিয়ে খুব সহজ, কিন্তু এর পরবর্তীতে যখন তোমরা আরো উপরের সেমিস্টারগুলোতে যাবে তখন কিন্তু এর চেয়েও একটু বড় ম্যাথ বা এর চেয়ে একটু বড় বড় সূত্র, একটু জটিল সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে। তো এখন থেকেই তোমরা প্র্যাকটিস করো এই সূত্রগুলো মনে রাখার এবং অঙ্কগুলো প্র্যাকটিস করার। এখান থেকে কিন্তু আমি বারবার বলছি তোমাদের ফাইনাল এক্সামে এখান থেকে কোশ্চেন থাকবে, অবশ্যই থাকবে। আশা করা যাচ্ছে 99% থাকার সম্ভাবনা আছে, কারণ বিগত সালগুলোতে ছিল, সেই হিসেবে আমি তোমাদেরকে বললাম। তো আমরা এবার দেখি যে বড় এলটা দেওয়া আছে 200, ছোট এলটা দেওয়া আছে 80, বড় ডিটা দেওয়া আছে 30 মাইনাস ছোট ডি 15 বাই 2। তোমরা যদি একসাথে ক্যালকুলেশন না করতে পারো, ভাগ ভাগ করে ক্যালকুলেশন করবা, কিন্তু ভুল যেন না হয়, সঠিকভাবে করার চেষ্টা করবা। তাহলে আমাদের টেইলর স্টোক অফসেট এসেছে কত? 18.75 মিলিমিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই দুইটা ম্যাথই তোমাদের সমাধান করলাম। গত দিনের ক্লাসে একটা ম্যাথ তোমাদের দেখিয়ে দিলাম। তোমাদের কারো কারো সমস্যা ছিল, কিছু থিওরিটিক্যাল বিষয় তোমাদেরকে আমি জানলাম। আর তোমাদের বই দেখে তোমরা বইতে অবশ্যই থিওরি যেটা আছে তোমরা বাসায় পড়ে ফেলবে, পড়ে প্র্যাকটিস করবে বারবার। এই যে মেশিন শপের সাবজেক্টগুলো তোমরা যখন পড়বে তখন তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। তো পরবর্তীতে যখন তোমরা পরীক্ষা দিতে যাবে বা লিখতে যাবে বা 2-1 দিন পার হয়ে যাবে, তখন তোমরা দেখবে যে এটা তোমাদের কাছে অনেক প্রেশার হয়ে যাচ্ছে বা তোমাদের কিছুই মনে নেই। এজন্য বুঝে বুঝে বারবার প্র্যাকটিস করতে হবে। আর তোমরা পড়ে পড়ে লিখবা। যে সমস্যাটা ক্লাসে তোমরা আমাকে বলেছো, আমি তোমাদের বলেছি যে তোমরা পড়াশোনা করবে আর খাতায় লিখবে, তাহলে হচ্ছে জিনিসটা তোমাদের ভালো মনে থাকবে। এই জিনিসটা তোমরা সবসময় খেয়াল করবে। আর আমি ক্লাসে যেটা দেখাচ্ছি সেটা তো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, সাথে আরো বেশি বেশি পড়ার চেষ্টা করবে বাসায়। আর আমি তোমাদের বাসার কাজ আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আজকে যে ম্যাথগুলো আমি দেখিয়েছি, এই নিয়মের যতগুলো ম্যাথ আছে, যদি 10টা থাকে 10টা, 15 থাকে 15টা থাকে 15টা, 20টা থাকে 20টা, তোমরা সবগুলোই বাসায় প্র্যাকটিস করবে, সবগুলোই প্র্যাকটিস করবে। তাহলে তোমাদের হবে কি, সূত্রগুলো তোমাদের অনেক ইজি হয়ে যাবে, মনে থাকবে। জিনিসটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। আর সবসময় পড়াশোনার দিকে খেয়াল রাখবে। পরীক্ষা যেদিনই হোক সেটা নিয়ে